শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছেন সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চলতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশ এবং ভারতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এমন আভাস দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। বলা হচ্ছে উপমহাদেশে মৌসুমী বায়ু প্রচণ্ড সক্রিয় থাকবে, এতে স্বাভাবিকের চেয়ে 50 থেকে 70 ভাগ বেশি বৃষ্টি হতে পারে। দেশে মাঝারি থেকে বড় বন্যার আশঙ্কাও জানান বিজ্ঞানীরা। ঋণ খেলাপি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে, এটা চালু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে তা আরও বৃদ্ধি পায়। দ্বাদশ জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেয়া ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী বলেন, জিয়ার সময়েই মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়। আওয়ামী লীগই নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ একনেক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী। এ সময় জানানো হয়, চলতি অর্থ বছরের মধ্যে 334টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে। দর্শক শুনছিলেন শিরোনাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। চলতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশ এবং উজানের দেশ ভারতে ব্যাপক বৃষ্টির আভাস দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। স্বাভাবিকের চেয়ে প্রায় 70 ভাগের বেশি হতে যাওয়া সেই বৃষ্টিপাতের কারণে বর্ষাকালে বাংলাদেশে মাঝারি থেকে বড় বন্যার আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা কমে গেলে তাকে বলা হয় লানিনা। আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছর জুনে লানিনা তৈরি হবে, আর জুলাই মাসের শেষের দিকে তা শক্তিশালী পর্যায়ে যেতে পারে। এদিকে ভারত মহাসাগরের ইন্ডিয়ান ওশেন ডায়াপোল বা আইওডি পজিটিভ হতে যাচ্ছে জুলাই মাসের শেষ নাগাদ। এই দুই কারণে চলতি বছর উপমহাদেশে বর্ষাকালে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসবে ও প্রচণ্ডভাবে সক্রিয় হবে মৌসুমী বায়ু, যাতে স্বাভাবিকের চেয়ে 50 থেকে 70 ভাগ বেশি বৃষ্টিপাত হতে পারে। সম্প্রতি ভারতের পুনেতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামে আবহাওয়াবিদেরা এমন পূর্বাভাস দিয়েছেন। সেই ফোরামে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দেন আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, নেপাল এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, যেটা আমরা 70-80% বিভিন্ন মডেল দেখা যাচ্ছে এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু আমাদের দেশে জুনের 15 তারিখে যে এটা অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে জুনের 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ এদিকে বেড়ে যাবে। মূলত ভারত থেকে পানি এসে বাংলাদেশে বন্যা হয়। এবার যেহেতু সেখানে অস্বাভাবিক বৃষ্টির আভাস রয়েছে, তাই বর্ষাকালে বাংলাদেশে মাঝারি থেকে বড় বন্যার শঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিজ্ঞানীরা। সব মিলিয়ে এই মুহূর্তে বলা যায় যে একটি মাঝারি ধরনের বন্যার আশঙ্কা করা যায়, তবে আগামীতে লানিনা শক্তিশালী হয় এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোলও যদি প্যারালালি বিচরণ করে, সেক্ষেত্রে হয়তো বড় বন্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই বৃষ্টি যদি আপনার মডেলে যে দেখা যাচ্ছে, এটা যদি বাস্তব বৃষ্টিটা চলে আসে, সেক্ষেত্রে আপনাকে দেশে অনেক জায়গায় বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও জানিয়েছে, চলতি বছর রয়েছে বন্যার ঝুঁকি। তবে বন্যা শেষ পর্যন্ত হবে কিনা বা হলেও তার ব্যাপকতা কেমন হতে পারে সে বিষয়ে আগাম কিছু বলতে পারছে না তারা। যেহেতু ভারী বৃষ্টিপাত, স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেহেতু বন্যার ঝুঁকি অবশ্যই রয়েছে। তবে এটি কতটুকু গুরুতর হবে সেই বিষয়ে এখনই কোনো বিশেষ কোনো বার্তা এটি বহন করছে না এই মুহূর্তে। তবে পূর্বের বন্যাগুলো লানিনা বছরগুলোতে হয়েছিল, তা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দেশের ঋণ খেলাপি সংস্কৃতি চালু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। এরপর তা এরশাদ এবং খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, তারা ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে দেশ প্রথম হয়েছিল। প্রধানমন্ত্রী জানান, ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয়, অথচ ওটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন। গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে স্বীকার করে তিনি বলেন, এখন থেকে গ্রামে নয়, লোডশেডিং হবে গুলশান বনানীতে, সেরকম নির্দেশনাই দেওয়া হয়েছে। আজকে যে কথা আসে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য অর্থ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা 350-র কিছু কম, এর প্রায় সবই বেসরকারি খাতের। হাতে গোনা কয়েকটি আছে সরকারি মালিকানাধীন। যদিও দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে 100-র বেশি, যাদের বেশিরভাগকেই নিয়মিত ভর্তুকি দিতে হয় সরকারকে। এই অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতা সক্ষম করে পুঁজি বাজারে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোম্পানিগুলোকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ প্রতিযোগিতা সৃষ্টি করে তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে, এবং তারা যাতে নিজেদের দায়টা নিজেরা বুঝে, তাহলে এটা আরও হবে, আরও দ্রুত কাজ হবে। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটাই মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন, এবং তিনি বললেন যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক ইনভেস্টমেন্ট করা যায়, স্টক ইনভেস্টমেন্ট করা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, কাজ দ্রুত শেষ করতে প্রকল্পের প্রস্তাব তৈরির পর অর্থ ছাড়ের আগেই জমি অধিগ্রহণের কাজ শুরু করতে হবে। জানানো হয়, চলতি বছরের 30শে জুনের মধ্যে 339টি প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা ছিল সরকারের, যদিও শেষ করা যাবে 334টি। মাত্র 5টি প্রকল্প তারা কিছু যৌক্তিক কারণে, যেমন শিপমেন্ট হয়েছে, এই তাদের জুনের মধ্যে মালামালগুলি ইনস্টল করা যাবে না, এই কারণে 5টি প্রকল্প বাদে আর বাকি 34টি প্রকল্প নির্দিষ্ট মেয়াদ মানে 30শে জুনের মধ্যে শেষ হচ্ছে। সুতরাং এই প্রকল্পগুলি নিয়ে আমাদের আর বাড়তি ভাবনা নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যেখানে 5,563 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের শিল্প খাতের বড় চ্যালেঞ্জ জ্বালানির প্রাপ্যতা। আজ রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলা হয়। স্কয়ার গ্রুপের 4 জন সহ মোট 184 ব্যবসায়ীকে 2022 সালের জন্য সিআইপি হিসেবে স্বীকৃতি দেয় সরকার। রপ্তানির মাধ্যমে যারা প্রতিষ্ঠানের আয় বাড়িয়েছেন, একই সাথে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, এই আয়োজন তাদের জন্য। 2022 সালের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের এমন 184 জন ব্যবসায়ীকে দেওয়া হলো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি সম্মাননা। এই অনুষ্ঠানে যেখানে ওষুধ শিল্পের একক ক্যাটাগরিতে সিআইপির সম্মাননা দেওয়া হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীকে। স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক তপন চৌধুরী সিআইপি হয়েছেন নিটওয়ার খাতে বিশেষ অবদান রাখার জন্য। স্কয়ার টেক্সটাইলসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্রকে একই সম্মাননা দেওয়া হয়েছে বিবিধ পণ্য শ্রেণীতে। আর প্রক্রিয়াজাত কৃষি পণ্য খাতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পেয়েছেন এই সিআইপি সম্মাননা। আমরা যদি ভালো ব্যবসা করি তাহলেই কেবল আমরা এই কার্ডটা পাবো। যদি ব্যবসা ভালো করতে না পারি তাহলে হয়তো ভবিষ্যতে পাবো না। আমরা চাই এই
কার্ড আমাদের অনুপ্রেরণা দেবে এবং ভবিষ্যতে আমরা আরো আগামী দিনগুলিতে এই কার্ডগুলি পেয়ে যাব। এটা নিঃসন্দেহে একটা অনেক ভালো একটা উদ্যোগ এবং এটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে আসলে ভালো করার জন্য একটা স্পৃহা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ানোর জন্য, ইন্ডাস্ট্রি বাড়ানোর জন্য, তারপর এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়ানোর জন্য, তো এগুলোর জন্য ওনারা অনেক বেশি অনুপ্রাণিত হন। এর বাইরে পদাধিকার বলে আরো 40 জন ব্যবসায়ী নেতাকে সিআইপি স্বীকৃতি দেওয়া হয় এই আয়োজনে। সম্মাননা পেয়ে তারা বলেন, দেশের বিদ্যমান ব্যবসায়িক সমস্যাগুলো দূর করা গেলে রপ্তানির ব্যাপ্তি ভবিষ্যতে আরো বাড়বে। আমাদেরকে আপনি অটোমেটেড গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। এলডিসি গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে আমরা 3 বছর বিভিন্ন দেশে আমাদের মার্কেট অ্যাক্সেস পাবো, মানে বিভিন্ন দেশে ঢোকার বিশেষ সুবিধা পাবো। বা ডেভেলপিং কান্ট্রি হিসাবে কিন্তু এই সুযোগগুলি আমাদের সীমিত হয়ে যাবে। তাই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে মার্কেট অ্যাক্সেসগুলি করতে পারি। স্বীকৃতি পাওয়া এই উদ্যোক্তারা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে, সরকারি যানবাহনে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, ব্যবহার করতে পারবেন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ, আমন্ত্রণ পাবেন সব ধরনের জাতীয় আয়োজনে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। 2 জন পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। সময় তখন প্রায় 10:30। প্রচণ্ড গতিতে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। পাইলটরা বিমান বাঁচাতে জীবন দিয়ে দেন। এতদিন এটা প্রচারে থাকলেও তাই সত্য হয়ে ধরা দিল এই দুর্ঘটনায়। কেননা চাইলে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে জীবন রক্ষা করতে পারতেন পাইলটরা। কিন্তু জনবহুল জায়গায় বিমান ক্র্যাশ এড়াতে আগুন ধরা পর্যন্ত বিমানে থাকলেন তারা। নদীতে পতিত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমানে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই উদ্ধারে ছুটে যান স্থানীয় মাঝিরা। দ্রুতই উদ্ধারে যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে তার আগেই মাঝি মাল্লারা 2 পাইলটকে উদ্ধার করে। এর মধ্যে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত পরে মৃত্যুবরণ করেন। আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা ছিল, একজন হুঁশ আসিল, উনি ভানো আসিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসন আসলো ওকে আমি তুলছিলাম। তারপরে যখন দেখতেছি যে পাইলট 2টা প্যারাশুট দিয়ে নামতেছে, ওরা নামার পর নদীতে পড়ে গেছে, আমরা তাৎক্ষণিক 2টা বুট ঘাট থেকে ভাড়াইছি। 3টা বুট গেছে ওখানে, বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে, উদ্ধার করে বুট কেলার মধ্যে তুলে দিয়েছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ার কাছে পড়ে বিমানটি উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী, নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বের হয়েছিলেন 2 পাইলট। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম বা বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী আজ এই রায় ঘোষণা করেন। 25 বছর আগে বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। 9 আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই সহ 5 জন পলাতক রয়েছে। দেশে কোন সড়কে কোন ধরনের যানবাহনের সর্বোচ্চ গতি কত হবে তার সীমা বেঁধে দিয়েছে সরকার। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গতি নির্ধারণ করলে দুর্ঘটনা কমবে এমন নয়, সড়কে যান চলাচল হতে হবে বাস্তবসম্মত। মেহেদী হাসান সোহাগের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট।
রাজধানী সহ সারা দেশে মোটরযান চলাচলে গতি নির্ধারণে নতুন এই নীতিমালা অনুযায়ী এক্সপ্রেসওয়ে, মহাসড়ক এ ক্যাটাগরিতে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৮০ কিলোমিটার, নগর মহানগরের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৪০ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ একই সড়কে বিভিন্ন যানবাহন চলবে বিভিন্ন গতিতে। বিআরটি এর চেয়ারম্যান বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই নিয়ম চালু করা হয়েছে। যারা আমরা সড়ক ব্যবহারকারী, সেটা চালক হিসাবে হই, যাত্রী হিসেবে হই, মালিক হিসেবে হই, বা আমরা যারা ল এনফোর্স করতে, প্রত্যেকের কিন্তু দায় দায়িত্ব আছে আমরা সবাই যেন আইন মেনে চলে। এখন এই আইনটা যদি আমরা মেনে চলি তাহলে তো অ্যাক্সিডেন্ট অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু সড়কে যারা এসব চালাচ্ছেন তারা বলছেন, এমন প্রজ্ঞাপন অনুযায়ী চলাচলে বাড়বে দুর্ঘটনা। আবার কেউ কেউ বলছেন, সড়কের গতি নিয়ন্ত্রণে অবশ্যই লেন ব্যবস্থা কার্যকর প্রয়োজন। রানিং এ থাকলে আপনি মিনিমাম 40 থেকে 50 হাইস্ট উঠতে পারে বা 60, এর উপরে উড়া যায় না। আর এমনি 30 গেলে আপনার রিস্কার চেয়েও কমে চলবে। আমরা যদি 30-40-এ চলে তখন তো সেক্ষেত্রে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, পিছন দিকে ধাক্কা মারবে ওরা। ফোর লেনের রাস্তা, এখানে 80 কিলোমিটারটা অনেকটা কম হয়ে যায়, এখানে তো আমরা 100 করতে পারতো। পরিবহন বিশেষজ্ঞ বলছেন, সড়কের দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন ত্রুটিযুক্ত যানবাহন ও অদক্ষ অনিরাপদ চালককে নিয়ন্ত্রণ। লেনের ব্যবহার বাড়াতে উদ্যোগী হওয়ার পরামর্শও দেন এই বিশেষজ্ঞ। আমি এনফোর্স করব না, আমি আনফিট গাড়ি নিয়ন্ত্রণ করব না, চালককে প্রশিক্ষণ দেব না, দ্রুতগতি চালানোর যে প্রশিক্ষণের দরকার বা প্রপার যে উপযোগী ড্রাইভিং লাইসেন্সের দরকার সেটা থাকবে না। সেই জায়গায় নিয়ন্ত্রণ না করে আমি গতিকে কমিয়ে ফেলছি। মোটরসাইকেলের জন্য আলাদা গতির কথা বলা হচ্ছে, এটা বাস্তবায়ন করতে গেলে আমার আসলে আলাদা লেন লাগবে। তো আমি দেখছি আসলে আমাদের পলিসি এবং পরিকল্পনার মধ্যে সাংঘর্ষিক হচ্ছে। এসব নির্দেশনায় সড়কের দুর্ঘটনা আরো বাড়বে, আর দুর্ঘটনামুখী নির্দেশনা দিয়ে জনগণের উপর দায় চাপানোর চেষ্টাকে প্রতিষ্ঠা করছে সরকার বলেও মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ভিত্তিক অটোমোবাইল কোম্পানি পিএইচপি মোটরস মালয়েশিয়ান অটোমোবাইল ব্র্যান্ড পেরুদুয়ার 4টি গাড়ির মডেল লঞ্চ করেছে। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়। কোম্পানি দুটি বাংলাদেশে পেরুদুয়ার গাড়ি এবং এসইউভি আনবে এবং বাজারে বিক্রি করবে। পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ বলেন, এর মাধ্যমে দেশের মানুষ তাদের পছন্দের গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ খুব সহজেই পেতে পারবে। মোটরকার শিল্পে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার জানান পেরুদুয়ার সিওও জে.এইচ. রোজমান জাফার। এবারে খেলার খবর। দাবায় একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান বাংলাদেশের প্রতিভাবান কিশোর মনন রেজা নীর। মাত্র 14 বছর বয়সী নারায়ণগঞ্জের এই দাবাড়ু সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় অর্জন করেছেন ইন্টারন্যাশনাল মাস্টার্স নর্ম। মোহসেনাত শিহাবের রিপোর্ট। গোল আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, তো আইএম নর্মে আসলে স্যাটিসফাইড হওয়া যাবে না ওরকম। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। 14 বছরের কিশোর মনন রেজা নীর যেমন বড় হচ্ছেন তার স্বপ্নের হাত ধরে। নামটা যদি চেনা চেনা লাগে তবে জেনে রাখুন, বছর 5 আগে মাছরাঙা টেলিভিশনের একটি প্রতিবেদন পরিচয় করিয়ে দিয়েছিল এই বিস্ময় বালককে। সেদিনের 9 বছর বয়সী ছোট্ট মননের দাবায় পারদর্শিতা দেখে অবাক হয়েছিলেন সবাই। সম্ভাবনার কলি থেকে আজ অনেকটাই প্রস্ফুটিত ফুল মনন। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে নিজের আগমনের জানান দিয়ে এরই মধ্যে জিতেছেন বেশ কিছু স্বর্ণ ও রৌপ্য পদক। আর সম্প্রতি ব্যাংককে পেয়েছেন প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার বা আইএম নর্ম। আমি আসলে কোনো নর্মের চিন্তা করি নাই, আমি আসলে ভালো খেলছিলাম সবগুলা ম্যাচই। ফার্স্ট ম্যাচটা শুধুই একটু খারাপ হয়েছে একটা উইক প্লেয়ারের সাথে, এছাড়া অন্যান্য ম্যাচ খুব ভালো খেলছি। নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলে 9ম শ্রেণীতে পড়া মনন এরই মধ্যে যথেষ্ট পরিণত। কমনওয়েলথে গেল তখন আমি টাকার জন্য অনেক কষ্ট করে গেছি, আমি টিকিট ছাড়া ট্রেনে উঠে গেছি, সারা রাত আমি মাটিতে বাথরুমের সামনে শুয়েছিলাম। ও ভালোবাসে দাবা খেলতে, এটাই হলো ওর বড় পজিটিভ দিক। সাদা কালো বোর্ডে মননের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি তার মা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চাষাড়া, নারায়ণগঞ্জ। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্ষায় প্রচন্ড সক্রিয় থাকবে মৌসুমী বায়ু, উপমহাদেশে 70% পর্যন্ত বেশি বৃষ্টির আভাস, দেশে মাঝারি থেকে বড় বন্যার আশঙ্কা। দেশে ঋণ খেলাপি সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের আমলে, পরে তা সম্প্রসারিত হয় এরশাদ খালেদা জিয়ার সময়ে, জাতীয় সংসদে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।